আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দীপান্বিতা ম্যাডাম। আজকের ক্লাসে আমি ক্লাস 12 অর্থাৎ যারা থার্ড সেমিস্টার, তোমাদের সামনেই পরীক্ষা, তোমাদের এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। আমি কথা দিয়েছিলাম প্রত্যেকটা পেজ সঠিক এবং নির্ভুল সমাধান করে দেব। সেই অনুযায়ী আমার কিন্তু অলরেডি এর আগে এসি 26 পেজটা করে দেওয়া আছে। আজকে এসি 159 পেজের সলভ করব এবং এটা সলভ করতে গিয়ে এই কথা প্রসঙ্গে যে সমস্ত কোশ্চেনগুলি আসবে পুরোটাই আলোচনা করা হবে। কিছু কিছু ক্ষেত্রে দু একটি অপশনে গন্ডগোল আছে, সেগুলো বলবো। তবে অবশ্যই এটা বলতে হবে যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সিরিজ আছে। তোমরা অবশ্যই এবিটিএ টেস্ট পেপার করবে প্র্যাকটিস। যেখানে বললাম এক দুটো ভুল আছে বা অপশনে হয়তো এমন একটা কোশ্চেন আজকেই পাবো যেটা সঠিক উত্তরটা অপশনেই নেই, সেটা হয়তো হতে পারে তাড়াহুড়োর কারণে, কিন্তু আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সিরিজ আছে। এইগুলো করতে গিয়ে তোমাদের এখন প্র্যাকটিস সেট করাটা ভীষণ জরুরি। এগুলো করতে গিয়ে তোমাদের দেখবে যে সারাউন্ডিংস আরো বেশ কিছু প্রশ্ন আসছে যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আলোচনা। প্রথম কোশ্চেন, প্যানজিয়ার ভাঙন শুরু হয় কার্বনিফেরাস, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস যুগে। প্যানজিয়ার ভাঙন কিন্তু শুরু হয়েছে ট্রায়াসিক যুগের শেষে এবং ভাঙন পর্বটা চলেছে জুরাসিক পিরিয়ড জুড়ে। কিন্তু এখানে যেহেতু প্রশ্ন বলেছে ভাঙন শুরু হয় কবে, তাহলে সঠিক উত্তর হবে বি। দুয়ের দাগে ভুল ঠিক নির্বাচন করো। এখানে তোমরা চারটে বাক্যই পড়ে নিবে। প্রথম দুটো বাক্য ঠিক আছে, ইউরেশিয়া দক্ষিণ থেকে উত্তরে সঞ্চারিত হয়, উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিমে সঞ্চারিত হয়। আর পরের দুটি বাক্য ভুল আছে, অস্ট্রেলিয়া দক্ষিণ দিকে সরে যায়, উপদ্বীপীয় ভারত নিরক্ষরেখার দক্ষিণে সরে যায়, অর্থাৎ 3-4 ভুল। তাই সঠিক উত্তর হবে এ। 3, শৈলতক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুবাত ঢালে যে মেঘের সৃষ্টি হয়। দেখো, শৈলতক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের প্রতিপাত ঢালে বৃষ্টিপাত হয়, কিন্তু অনুবাত ঢাল বৃষ্টিছায়া অঞ্চলে অবস্থান করে। সেখানে যে মেঘের সঞ্চার হয় সেটি হলো, যেটি অপশন এতে আছে, স্ট্র্যাটাস। শুষ্ক তাপবিযুক্ত উষ্ণতা হ্রাসের হার, যেটা ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট, এই ল্যাপস রেটের পরিমাণটা কিন্তু নির্দিষ্ট। সেটা প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই সঠিক উত্তর বি। যেটি যদি এটা আর্দ্র তাপবিযুক্ত উষ্ণতা হ্রাসের হার বলা হতো তাহলে কিন্তু এটা 6 বা 8, সেটা আর্দ্রতাটা কী পরিমাণ অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ কতটা তার উপর নির্ভর করত। এখানে সঠিক উত্তর হচ্ছে বি, 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার। 5-এর দাগে দুটি পরস্পর বিপরীতধর্মী বায়ুপুঞ্জ পরস্পর মিলিত হয়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ঘটায়। একদম ঠিক। এই বৃষ্টিপাতে বায়ুমণ্ডলের উষ্ণতা, বায়ুর ঘনত্ব এবং বায়ুপ্রবাহের দিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। একদমই ঠিক। দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ মিলিত হয়ে ঘূর্ণবৃষ্টির পরবর্তী ক্ষেত্রে বায়ুর উষ্ণতা বা বায়ুর ঘনত্ব বা বায়ুপ্রবাহের দিকের কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। তাই 5-এর দাগের সঠিক উত্তর হচ্ছে সি, যেখানে দুটি বিবৃতি সঠিক এবং 8 নম্বর বিবৃতিটি এ বিবৃতির সঠিক ব্যাখ্যা, অর্থাৎ যেটি কারণ সেটি অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ভৌগোলিক, ডি-এর দাগে ট্যান্সলে। হিমবাহের তলদেশে যে সঞ্চিত হয় গ্রাবরেখা তাকে বলে ভূমি গ্রাবরেখা বা তলদেশ গ্রাবরেখা, এ সঠিক উত্তর। এরপরে 8-এর দাগে যেটা হ্যালো কাস্ট, সেটা হচ্ছে চুনাপাথরযুক্ত অঞ্চলে দেখা যায়। এভাপোরাইট কাস্ট যেটা, সেটা হ্যালাইট বা সোডিয়াম ক্লোরাইড সমৃদ্ধ অঞ্চল, অর্থাৎ বি এর সাথে 4, এবং যেটি এ হলোকাস্ট বললাম সেটা হচ্ছে 2 এর সাথে যাবে। ছদ্ম কাস্ট গ্রানাইটযুক্ত অঞ্চলে, নিভাল কাস্ট চিরহিমন বা চিরতুষারাবৃত অঞ্চলে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোন অপশনটি ঠিক হবে। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সঠিক জিনিসটা জানা। এতে 8-এর দাগের সঠিক উত্তর হচ্ছে সি। সমুদ্রের জলে ভাসমান বৃহতাকার বরফের স্তূপকে বলে হিমশৈল। পৃথিবীর সর্বাপেক্ষা বিস্তৃত গুহা হচ্ছে ম্যামথ গুহা। উপকূল থেকে মহীসোপানের দিকে পরপর সঞ্চিত স্থলবিধৌত অজৈব পদার্থ
উপকূল থেকে মহীসোপানের দিকে যদি দেখা হয় তাহলে কিন্তু প্রথমেই স্থলবিধৌত আবর্জনা, যেহেতু অজৈব পদার্থ, প্রথমে ভারী জিনিস আগে সঞ্চিত হবে, তাই নুড়ি, তারপরে বালি, তারপরে লাল কাদা বা নীল কাদা, যাই হোক কাদার সঞ্চয়ের কিন্তু অতটা ফারাক হয় না। ফারাক হয় আকৃতি অনুসারে, প্রথমে নুড়ি, তারপরে বালি, তারপরে কাদার সঞ্চয়। তাহলে লাল কাদা নীল কাদার পার্থক্য কি না, যেখানে লৌহ ঘটিত যৌগ বেশি থাকবে সেখানে লাল কাদা, আর যেখানে শিলাতে অক্সিজেনের অনুপস্থিতি থাকবে সেখানে শিলা বিজারিত হয়ে নীল বা ধূসর বর্ণের কাদা তৈরি করবে। তাহলে যেখানে নুড়ি অপশনটি প্রথমে আছে, অর্থাৎ এর দাগেরটি সঠিক উত্তর। নিচের চিত্রে প্রবোধক চিহ্নের স্থানে কি হবে? উৎপাদক, নিম্ন স্তরের খাদক, তার উপরে জিজ্ঞাসা চিহ্ন হবে আছে, সেটি হবে সর্বোচ্চ স্তরের খাদক। তারপরে 13 দাগে চিত্রে চিহ্নিত ভূমিরূপটি শনাক্ত করো, অর্থাৎ এই ভূমিরূপটি, এটি কিন্তু টার্ন বা করি হ্রদ। এটাই যদি এরকমভাবে সিঁড়ির আকারে সঞ্চিত হতো এবং সিঁড়ির যে এই ট্রেড অংশ, এখানে যদি জল সঞ্চিত হতো তখন সেটা প্যাটার্ন স্টার হ্রদ হতো। এখানে যেহেতু একটাই করি বা এরিটির মধ্যে হ্রদে জল দেখানো হয়েছে, এটা সঠিক উত্তর টার্ন। খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? শক্তি প্রবাহ চক্রাকারে ঘটে না। একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে 10% শক্তির প্রবাহ ঘটে, এটি একদমই ঠিক। খাদ্য শৃঙ্খলের শীর্ষে থাকে তৃণভোজী না। সর্বভুক ও মাংসাশী একই পর্যায়ভুক্ত না। তাহলে এই বিয়ের দাগেরটি সঠিক। একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে 10% হারে শক্তির প্রবাহ ঘটে। 15 দাগে জলাশয়ের উপর জমে থাকা কুয়াশাকে কি বলে? বলে মিস্ট। জলাশয়ের উপর যে কুয়াশা জমে, এখানে তুহিন বা স্লিট তো হচ্ছেই না, কুহেলিকা মনে হতে পারে তোমাদের, কিন্তু কুহেলিকাতে কার্বন কণা, ধোঁয়া, ধূলিকণা থাকবে, কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ প্রায় থাকে না কুহেলিকার ক্ষেত্রে। আর যেখানে মিস্টের ক্ষেত্রে জলীয় বাষ্পের পরিমাণ থাকে, আর এটা যেহেতু জলাশয়ের উপর জমে থাকা কুয়াশা, তাই সঠিক উত্তর মিস্ট। আরেকটা কুহেলিকার সাথে মিস্টের পার্থক্য, সেটা হচ্ছে কুহেলিকার দৃষ্টি স্বচ্ছতা বা দৃশ্যমানতা কিন্তু অনেকটাই কম। মিস্ট তুলনামূলক হালকা ঘনত্বের হয়, এর দৃষ্টি স্বচ্ছতা বেশি। চলে যাব পার্ট বিতে। পার্ট বি আমরা জানি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, সেখান থেকেও 10 নম্বরের কোশ্চেন থাকে। রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন যে ভৌগোলিক? সঠিক উত্তর এ ক্রিস্টলার। 17তে কোনো দেশের শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন, এটা তখনই ঘটে যখন জন্মহার মৃত্যুহার একই থাকে, মানে সমান সমান থাকে, আবার অন্তর্মুখী পরিব্রাজন এবং বহির্মুখী পরিব্রাজনও সমান সমান থাকে। তাই সঠিক উত্তর হচ্ছে সি। ভারতের সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছিল? ভারতের সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে পাঞ্জাব, হরিয়ানা, এইসব পুরো ভারতেই কৃষি বিপ্লব ঘটলেও পাঞ্জাব, হরিয়ানাতে এর প্রভাব পড়েছিল সবচেয়ে বেশি, এবং এতে গম উৎপাদনে ব্যাপক সাফল্য আসে। এই সবুজ বিপ্লবের ফলে যেটা ঘটে সেটা হচ্ছে কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার এবং উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক ইত্যাদির ব্যবহার করা হয়। তো ফলে কি হয়েছে, যেহেতু যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে, তাই শ্রমিকের কিন্তু চাহিদা অনেকটা কমে গেছিল। তাই যে পরিব্রাজন দেখা যায় সেটা হচ্ছে সি, গ্রাম থেকে শহরে। গ্রাম থেকে অনেক মানুষ শহরে চলে গেছিল। 19-এর কোশ্চেনটি একটু গন্ডগোল আছে। গন্ডগোলটা হচ্ছে এই, ধরো পলিশ হচ্ছে শহর, মিলিয়ন সিটি, যেখানে 10 লক্ষের বেশি জনসংখ্যা থাকবে সেটা হচ্ছে মিলিয়ন সিটি। 10 লক্ষ হলেই সেটা মিলিয়ন সিটি। মেট্রোপলিসের ক্ষেত্রেও 10 লক্ষের বেশি জনসংখ্যা তো বটে, তা বাদ দিয়েও বেশ কিছু ক্রাইটেরিয়া থাকতে হয়, যেমন অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক সব দিক থেকে, মানে অন্য যে শহর রয়েছে, যখন মেট্রোপলিস হবে তখন এই প্রত্যেকটা ক্ষেত্র ভীষণ রকমভাবে ফ্লারিশ হবে। অর্থাৎ মেট্রোপলিস কিন্তু মিলিয়ন সিটি, কিন্তু তার ব্যাপ্তিটা আরেকটু বেশি। আর নেক্রোপলিস বলা হয় মৃতের শহর। এখানে যদি আমরা অপশনগুলো দেখি তাহলে একটা ঠিক যে
নেক্রোপলিস অর্থাৎ ডি এর সাথে 2 যাবে। এখানে এ বলো, বি বলো, সি বলো বা ডি এর দাগ বলো, কোনোটাতেই নেক্রোপলিসকে মৃতের শহর অর্থাৎ ডি এর সাথে 2 এর অপশানের মিল করানো নেই। তার মানে অপশনগুলোতে কোনো রকম কিছু গণ্ডগোল আছে। আমি তোমাদেরকে পলিস কোনটা, মিলিয়ন সিটি কোনটা, মেট্রোপলিস কোনটা, নেক্রোপলিস কোনটা সে বলে দিলাম। ফলে এরকম কোশ্চেন এলে তোমাদের আশা করছি অসুবিধে হবে না। তবে এখানে অপশনে কিছু ভুল আছে। উমল্যান্ড, উমল্যান্ড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কোন ভৌগোলিক? এই কথার অর্থ হচ্ছে পারিপার্শ্বিক। পারিপার্শ্বিক ল্যান্ড বা যে অঞ্চলটি বিশেষীকরণ করা হয়েছে তার নিকটবর্তী বা পার্শ্ববর্তী অঞ্চলের কথা বা পার্শ্ববর্তী অঞ্চলের ভৌগোলিক বিবরণ। এই প্রসঙ্গে উমল্যান্ড কথাটি প্রথম ব্যবহার করেন আন্দ্রে আলিক্স। সবুজ গ্রামের অর্থনৈতিক কার্যাবলী মূলত, এখানে বানানটা ভুল আছে, এটা হচ্ছে মূলত হবে, বি এর দাগেরটি সঠিক উত্তর, বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ নির্ভর। গ্লোবাল সিটি ইন্ডেক্স 2021 অনুযায়ী প্রথম থেকে চতুর্থ ক্রম অনুযায়ী শহরগুলিকে সাজাও। এখানে বিভিন্ন সংস্থা কিন্তু বিভিন্ন প্যারামিটারের দিক থেকে শহরগুলিকে সাজিয়েছেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয়েছে সেটা নিউ ইয়র্ক প্রথমে, লন্ডন দ্বিতীয়, কোথাও টোকিও আছে 4-এ, প্যারিস 3-এ, আবার কোথাও টোকিও 3-এ, প্যারিস 4-এ। যাই হোক, এখানে গ্লোবাল সিটি ইন্ডেক্স 2021 অনুযায়ী নিউ ইয়র্ক প্রথমে আছে, এরকম অপশন আছে এ এরটি, তাই নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, প্যারিস। কোনো দেশে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে কি বলে? পার্থক্যকে বলে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি। মেগালোপলিস শব্দের প্রথম ব্যবহার করেন কে? করেন জ্যাঁ গটম্যান, ডি সঠিক উত্তর। জনঘনত্বের ধারণা একটি পরিমাণগত না পরিমাপগত না গুণগত না কাল্পনিক? জনঘনত্বের ধারণা কিন্তু পরিমাপগত। জনসংখ্যা, যখনই সংখ্যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পরিমাণগত, আর যখন জনঘনত্ব বলা হচ্ছে তখন জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমি, অর্থাৎ এখানে মোট জমি বলতে কত বর্গ কিমি বা আয়তন বোঝানো হয়েছে। তাই এই যে কতটা আয়তনের জমিতে বা কত বর্গ কিমিতে বা কত বর্গ মাইলে জনসংখ্যা, সেটি বোঝানোর জন্য জনঘনত্ব কিন্তু একটি পরিমাপগত একক। এরপরে চলে যাব পার্ট সি, যেটা ভারতের ভূগোল বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ভারতের বৈদেশিক বাণিজ্য সংঘটিত হয় যে পরিবহন মাধ্যম দ্বারা? সড়ক পরিবহন, রেল পরিবহন, বিমান পরিবহন। শুধু পরিবহন বলে তো কোনো পরিবহন হয় না, এটা জল পরিবহন হলেই ঠিক হতো, কারণ সবগুলোর সাথে কোনো না কোনো পরিবহন মাধ্যম যুক্ত আছে। সি এর দাগের কথা বলছি। কারণ ভারতের যে বৈদেশিক বাণিজ্য, সে বৈদেশিক বাণিজ্যের ম্যাক্সিমামটাই কিন্তু হয় কিসের দ্বারা? জলপথ পরিবহনের দ্বারা। এখানে সিতে যদি জল কথাটা যুক্ত থাকতো তাহলে সঠিক উত্তর হতো সি, জল পরিবহন। না হলে বাকিগুলোতে কিন্তু সেভাবে বৈদেশিক বাণিজ্য সংঘটিত হয় না। জলপথের মাধ্যমেই 95% বৈদেশিক বাণিজ্য হয়। সড়কপথ, রেলপথ দ্বারাও হয়, কিন্তু সড়কপথ, রেলপথ দ্বারা শুধুমাত্র নেপাল, ভুটান, বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চলে। তাই এখানে সঠিক উত্তর জলপথ পরিবহন, যেখানে জলপথ দ্বারা 95% বৈদেশিক বাণিজ্য চলে। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়, একদম ঠিক। দূরবর্তী স্থানে একসঙ্গে অনেক পণ্য যাত্রী পরিবহন করা একমাত্র রেলপথের দ্বারাই সম্ভব, ফলে এটাও সঠিক। তাই 27-এর দাগের সঠিক উত্তর হচ্ছে সি, দুটি বিবৃতি সঠিক এবং 8 নম্বর বিবৃতিটি এর সঠিক ব্যাখ্যা। ভারতের স্বর্ণতন্তু বলা হয় পাটকে। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল, সেটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, সেটা হচ্ছে সিকিম। সর্বনিম্ন শিক্ষার হারযুক্ত রাজ্য বিহার। সর্বনিম্ন লিঙ্গানুপাতযুক্ত রাজ্য, সেটি হচ্ছে হরিয়ানা। 1000 জন পুরুষে 880 বা 879, এটা হচ্ছে লিঙ্গানুপাত হরিয়ানা 2011 সাল বা শেষ জনগণনা অনুযায়ী, যেখানে ভারতের লিঙ্গ অনুপাত
943 ছিল, প্রতি 1000 জন পুরুষে 943 জন 2011 সালের ডেটা অনুযায়ী। বর্তমানে কিন্তু সেটা আরেকটু বেড়ে 952 বা 953 এইরকম হয়েছে। এখন তো আর আগের মতো করে প্রতি 10 বছর অন্তর ডোর টু ডোর সার্ভে করে জনগণনা হয় না। এখন যেটা হয় সেটাই কম্পিউটারে আপলোড থাকে, সেই হিসাবে বললাম। এখন কিন্তু যেখানে ভারতের 952 থেকে 953, কোনো বইতে 952, কোনো বইতে 953 করা আছে, সেখানে হরিয়ানার কিন্তু অনেকটাই কম। তাহলে এই অপশনটিও পেয়ে গেলাম। লাস্টেরটি ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য, সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। এইভাবে করলে সঠিক উত্তর 30-এর দাগে গিয়ে দাঁড়াচ্ছে বি। সাক্ষরতার হার অনুসারে ভারতের রাজ্যগুলিকে বড় থেকে ছোট অনুসারে, অর্থাৎ 30-এর দাগের পরে 31-এর দাগ। 31-এর দাগের সঠিক উত্তর হচ্ছে কেরল, মিজোরাম, গোয়া, ত্রিপুরা, অর্থাৎ সি সঠিক উত্তর। এরপরে 32, শস্য প্রগাঢ়তা বা ক্রপিং ইন্টেন্সিটি বা সিআই, এটি হলো মোট চাষের জমি বাই নেট চাষের জমি, অর্থাৎ মোট চাষের জমি বাই যতটা জমিতে চাষ হয়েছে ইন্টু 100। মিল্কম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়েনকে। এরপরে নিচের অনুচ্ছেদটি পড়ে 34 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা এখানে এই উদ্ধৃতিটির মধ্যেই উত্তরটি পেয়ে যাবে। তাও বলছি, মেক ইন ইন্ডিয়া কোন মন্ত্রকের অধীন? এটা বাণিজ্য ও শিল্প মন্ত্রকের। পরের কোশ্চেন, গোলাপি বিপ্লবের জনক কাকে বলে? এখানে কিন্তু অপশন নেই, অপশন হবে দুর্গেশ প্যাটেল। দুর্গেশ প্যাটেল কোন কোন বিপ্লবের সঙ্গে জড়িত উনি? এই গোলাপি বিপ্লব বলতে চিংড়ি, পেঁয়াজ এবং মাংস উৎপাদন। তাই গোলাপি বিপ্লবের জনক হলেন দুর্গেশ প্যাটেল, যেটি এখানে অপশনে নেই। যেটা বলছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে অপশনে গণ্ডগোল আছে, কিন্তু প্রশ্নর যে সেট, সেই প্রশ্নের সেটগুলি কিন্তু খুবই স্ট্যান্ডার্ড। ফলে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। যেগুলোতে অল্প কিছু প্রিন্টিং মিস্টেক বা কোনোটাতে এরকম অপশন ওঠেনি, সেটা 2-1টা হয়তো বেরোবে, সেগুলো কথা প্রসঙ্গে বা আলোচনা প্রসঙ্গে পুরোটাই আলোচনা করে দেবো। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই অনুযায়ী ক্লাস করে দেবো।